ও ও এখান থেকে কাঁপতে কাঁপতে আইসে বলাটা বলতেছে, টান টান গাড়ি টান। আমি বলি, কি হয়েছে বলবি তুমি এটা? ক ভাই, আমার লাইফে আমি যা দেখছি আমার আর দেখা লাগবো না। টান একটু ইয়া টাইপের ছিল, মানে নাট্য টাইপের ছিল, মানে একটু দুষ্টামি ফাইজলামি বেশি বলতো। ওইখান থেকে ডরে উঠে আইসা চাপড়াইয়া ধরছে আমার, কত বাড়া বাড়া। আমি তো পাগল গাড়ি চালাইতেই আছি 90-100, আর কি বাড়ামো, ক বাড়া বাড়া, আমার ধরতে আইতেছে। গাড়ি ব্রেক মিস, ব্রেক নেই। ভ্যান গাড়ি একটা ফট করে উঠে দিল রাস্তার উপরে, আমি ব্রেকের উপরে পাড়া দিলাম, ব্রেক নেই। সুপারভাইজার বাম পাশে বসা, আমি বলতেছি ভাই ব্রেক নেই, ব্রেক নেই। আর বাড়াও তো, এই গাড়ি এরকম ব্রেক থাকে না। তখন তো আরেক সিট দিছে, আমার কলি যায়, এটা কি বললো, এই গাড়ি এরকম ব্রেক থাকে না মাঝে মধ্যে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন হানিফ এন্টারপ্রাইজের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক ফাহিম ভাই। কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। ফাহিম ভাইয়ের সম্পূর্ণ সাক্ষাৎকার ভিডিওর দুইটি পার্টে বিভক্ত করা হয়েছে। এই ভিডিওতে একটি পার্ট পেয়ে যাবেন এবং এর পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পার্টটি দেখতে পারবেন। আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তোমরা কেমন আছো ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো ভাই, শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি এবং আপনি কি গাড়ি চালাচ্ছেন সেই সম্পর্কে। আমি ঢাকা চট্টগ্রাম হানিফ এন্টারপ্রাইজ চালাই। আমার বাড়ি চট্টগ্রাম। আমার নাম ফাহিম। আহ, আমি ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসছি আজকে বিকেলে। হ্যাঁ। ঢাকা এসে এখন বালুর মাঠে আছি, গাবতলী। আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে, সেই শুরুর গল্পটা জানতে চাইতেছি। আমার শুরুটা হয়েছে, আমি তখন খুব ছোট ছিলাম। আমার বয়স 10 থেকে 11 বছর। হুম। পারিবারিক দুর্বলতার কারণে পড়ালেখা করতে পারি নাই। ফ্যামিলির সাথে তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো, ফ্যামিলির পরিস্থিতি ভালো ছিল না, আর্থিক দুর্বল ছিল, পড়ালেখার লাইফটা পাই নাই। লাস্টে আমি কি করলাম, একদিন রাস্তায় আইসা চিন্তা করতেছি কি করব, পারিবারিক অবস্থা দুর্বল, সবকিছু তো চাপ দেওয়া যায় না। ছোট ছিলাম তো, ছোট আল্লাহ তাআলা আমার ভিতরে এমন একটা বুদ্ধি ঢুকে দিবে এই বয়সে, আমি জীবনে কল্পনা করতে পারি না। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আইসা একদিন রাস্তার উপরে আইসা কান্না করতেছি, একজন ড্রাইভার, উনি কোস্টার চালাইতো আমাদের ওইখানে চট্টগ্রামে। ওনার কোস্টারে আমি ওনারে বললাম, আমার অবস্থা দেখে আইসা আমারে বলতেছে, কি হয়েছে মামা, কান্দো কেন? আমি বলতেছি, মামা এই ব্যাপার, আমাদের খুব অভাব অনটন, আমি, আমার পারলে একটা চাকরি দেন। তুমি ছোট বাচ্চা, কি চাকরি করবা? তা আমি বলতেছি, আপনি দেন, আমি করতে পারবো, সমস্যা নেই। তো উনি আমারে মায়া দেখাইয়া, আন্তরিকতা দেখাইয়া নিল। নেওয়ার পর ওনার সাথে আমি প্রায় বছর খানিক করলাম। করার পরে হেল্পারি করলাম, কন্ট্রাক্টারি করলাম। তারপর উনি কোথায় চলে গেছে আর বলতে পারি না। ওনার গাড়ি থেকে আমি নামে গেছি। উনি অনেক দূরে, আমাদের চট্টগ্রাম থেকে আরো ভিতরে গাড়ি চালিত। তা আমরা থাকতাম হইলো চট্টগ্রাম শহরে, অলঙ্কারের ওদিকে, উনি থাকতো হইলো বদ্দার। আমি কি করলাম, ওনার থেকে নামার পরে আরেকজন ওস্তাদের সাথে উঠলাম। ওনার সাথে টানা 4 বছর চাকরি করছি। 4 বছর চাকরি করার পরে উনি কখনো আমারে স্টার্টিং এ বসাই নাই। যদি কখনো বলতাম, মামা আমি গাড়ি চালাবো না, শিখবো না, আর বেটা শিখার অনেক টাইম আছে, আগে দিয়ে গাড়ির কাম শিখো, হুম। কাজ কাম শিখো, তারপর গাড়ি চালানো তো মাসখানেকের ভিতর পারবা, 2 দিনের ভিতর গাড়ি চালাতে পারবা। যদি গাড়ির কাজ কাজ কাম না শিখো, তাহলে তুমি কিভাবে গাড়ি চালাবা? তাহলে যে ঠিক আছে, দেখি। ওনার সাথে আসি আসি আসি, আবার ওনার ওইটা নিজের গাড়ি ছিল তো, উনি একটু খুব যত্ন করতো, কাউকে দেওয়ার চেষ্টা করতো না। হুম, হুম। তো উনি কি করতো, আরেকজন বদলি যাকে দিত, ওই ড্রাইভারটা খুব ভালো ছিল। উনি এখন আছে, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমি ওনাকে ওস্তাদ মানি, আমার সুরকার উনি, আমার সুরকার ওস্তাদ উনি। উনি আমাকে, আমি ওনারে বললাম ভাইয়া, আমি যে ভাই আপনি তো দেখতেছেন আমি আজকে এত বছর ওনার সাথে, উনি আমার কখনো গাড়ি দেয়নি, বা ওনার গাড়ির কথা বললো, উনি বললো আগে কাজ শিখো। আমি বলতেছি ঠিক আছে, কাজ তো শিখার দরকার আছে, তবু হাতটা ক্লিয়ার রাখলে ভালো না? তুমি বলতেছে না, তুমি আগে কাজ শিখো। আচ্ছা ঠিক আছে। তো ওনার বলার পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। উনি আমাদের গাড়ি 3 দিন 4 দিন চালাইছে। চালাইবার পরে আমার বলতেছে, আসো, তোমার না খুব শখ গাড়ি চালাইবার? আমি বলি যে হ্যাঁ। বলছে আসো, স্টার্টিং আসো, বসো। তো লাস্টে উনি আমার গাড়ি দিল প্রথম দিন। আমার একটা, আল্লাহ তাআলা আমার আমার ভিতরে এমন একটা জিনিস ঢুকিয়ে দিছে, ওই ওস্তাদ বলার আগে আমার ব্রেনটা চলে আসছে যে আমি কি করব, কেমনে চালাবো। কখনো গাড়ি কিন্তু চালাই নাই, উনি দিছে ফার্স্ট, অতি ফার্স্ট। দেওয়ার পরে গিয়ার টিয়ার কিভাবে লাগাইতেছে উনি,
4 বছর ধরে দেখতেছি ওনার সাথে। দেখার পরে বসলাম স্টার্টিং এ, বসার পরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে টান দিলাম গাড়ি। টান দেওয়ার পরে বলতেছে, তোমার তো আমার মনে হয় তোমার মাসখানিকও লাগবে না, 10-12 দিনে তুমি ড্রাইভার। তা আমি বলতেছি, না না, আমার এত তাড়াতাড়ি ড্রাইভার হওয়ার দরকার নাই, শিখি না, সময় তো আছে, আমার তো বয়স এখন হয় নাই, আমি এখনো ছোট। আপনি এক কাজ করেন, আমাকে আস্তে ধীরে শিখেন, এত তাড়াহুড়োর দরকার না। আপনি তো আসেনি কোনো দিকে, তো আর যাচ্ছেন না ওস্তাদ? বলতেছেন, না আছি, তবু তুমি শিখে রাখলে ভালো না? এই যে জি। তো এরকম 1 দিন দিচ্ছে, 2 দিন দিচ্ছে, 3 দিন দিচ্ছে। দেওয়ার পরে আমার হাত ক্লিয়ার, মানে আমার যে কোম্পানি ছিল উনিও জানে না। মজার ঘটনা হচ্ছে কি, ওনার একদিন জ্বর, গাড়ি বাইর করার মতন কোনো ড্রাইভার নাই। তা আমি তো গাড়ি চালাইতে পারি, এখন ওনার অনুমতি নিই নাই। আমি কি করলাম, আমার একজন ভাই ছিল, ফুফাতো ভাই, ওকে বললাম চল আমার সাথে, আজকে আমরা দুইজন একসাথে গাড়িটা বাইর করি, আমার মালিকের জ্বর, উনি গাড়ি চালাইতে পারবে না। তা আমি কি করলাম, সাহস করে গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম। আমি ওনারে কোনো ফোন টোনও দিই নাই, উনি জানেও না। লাস্টে কি করলাম, আমি চালাইতেছি গাড়ি, আমার ঠিক সন্ধ্যা 5টার দিকে আমার যে মামা, যার গাড়ি, যে ড্রাইভার, উনি ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে, তুই কই? আমি বলছি, আমি তো মামা আজকে আপনার গাড়ি বাইর করছি। হাই হাই, কি বলস, তুই গাড়ি চালাইতে পারস? আমি বলছি, আলহামদুলিল্লাহ মামা, আল্লাহ আগে আল্লাহ, আপনাদের দোয়া চালাইতে পারি। আমি তো তোর কোনোদিন গাড়ি দিই নাই। আমি বলি, তো অমুক ওস্তাদে আমার হাত ক্লিয়ার করে দিছে। ওই ড্রাইভারটা আমাদের সাথে 3 মাস ছিল। গাড়ি তো কাজ বুঝি, আমি ছোট থেকে মোটর ডিপার্টমেন্টে কাজ বুঝবো না? অবশ্যই। লাস্টে উনি আসলো, স্ট্যান্ডে আইসা আমার জিজ্ঞেস করলো, গাড়ি দেখলো ডাইনে বামে ঘুরে, যাতে ওনার নিজের গাড়ি একটু যত্ন সহকারে চালায়, দেখবে না? দেখলো। তো উনি ভাড়া যা টাকা কালেকশন হয়েছে বা যা সারাদিন ইনকাম হয়েছে সব ওনার হাতে দিলাম। উনি আমার বেতন টেতন কোনোদিন ঠকাইতো না, খুব একজন সতীর্থ মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আল্লাহ দিলে উনি এখন মনে করেন না অনেক পয়সা করেন মালিক। ওনারও আল্লাহ দিলে ওনার উপরে মানুষের দোয়া আছে, বদদোয়া নেই, কারণ উনি মানুষের হেল্প করছে সবসময়। তো ওনার গাড়িটা আমি 1 দিন চালাইছি, চালাইবার পরে আবার উনি আর গাড়িটারি দেয় না। কারণ দেয় না কেন, ওনার নিজের গাড়ি তো, কারো গাড়ি কেউ দিতে চায় না। লাস্টে আমি কি করলাম, আবার হেল্পারি করতেছি। এরকম এক কথা দুই কথা, উনি ধরা খেয়ে গেল। হ্যাঁ, গাড়িতে ধরা খেয়ে গেল। ধরা খাওয়া যাওয়ার পরে ওনার গাড়িগুলো বেচা লাগলো, দুটোটা গাড়ি বেচে ফেলছে। তা আমি তো বেকার হয়ে গেলাম। ওনার গাড়িতে চাকরি করে আমার ফ্যামিলি চলতো, সংসার চলতো, খুব সুন্দরই ছিলাম, চলছি ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইছে। কি করলাম, ওইখান থেকে আইসা আরেকটা ওস্তাদের সাথে উঠছি, উনিও খুব ভালো মানুষ ছিল। আমি যত ড্রাইভারের সাথে চাকরি করছি, আল্লাহ দিলে ভালো ভালো ড্রাইভার পাইছি। ওনার সাথে ওইটা আমি 1 বছর চাকরি করছি। 1 বছরের ভিতরে উনি মনে হয় হাতে গোনা 10 দিনও গাড়ি চালাই নাই, আমি চালাইছি। তবে আমার উনিও কখনো ঠকাই নাই। তারপর শেষ পর্যন্তই ওই ওস্তাদে আমার ওই গাড়ি দিয়ে চলে গেছে। তুই চালা, আমি অন্য গাড়ি চালাম। আমি বললাম, না ওস্তাদ, আপনি চালানো লাগবে। না রে পাগল, একজন আমার ওস্তাদ, উনি ধরতে গেলে, কারণ উনি আমার চান্স দিছে, উনি আমার ওস্তাদ হবে না? তো ওনারা বলতেছে, ওস্তাদ না, আমি সোজা যাই, আপনি চালান, আমি অন্যদিকে চালাম। না, তুই এখন নতুন অবস্থায় কোনো দিকে গাড়ি পাবি না, তুই এখানে চালা। এগুলো 2009 বা 8-এর দিকে হবে। তুমি আমার বলতেছে, আচ্ছা ঠিক আছে, চালা, তুই সমস্যা নেই। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। চালাইতেছি গাড়ি। ওই গাড়িটা 1 বছর চালাইবার পরে ওই কোম্পানিটা গাড়িটা বিক্রি করে দিল। আমারও বলতেছে, তুমি নিতে পারলে না। আমি বলছি, না মামা, আমার অতটুকু সামর্থ্য নাই যে আমি একটা গাড়ি জোড়াবো। এখনো আমার খুব ক্রাইসিস আছে, টাকা পয়সা আমার কাছে নাই, আমি নিতে পারবো না। তো এই মালিক গাড়ি বেঁচে ফেলছে, বেচার দরকার ছিল, বেঁচে ফেলছে, বিক্রি করে দিল। এগুলো কি বাস ছিল? হ্যাঁ হ্যাঁ, বাদ ছিল। ওই যে কোস্টার ছিল না, কোস্টার গাড়ি। কেউ তো শুরুতেই বড় গাড়িতে উঠতে পারে না, ছোট থেকেই বড়তে। জীবনে খুব কষ্ট করছি কি, ছোট গাড়ি থেকে যখন চান্স পাইছি, তখন কিন্তু আমি ওই গাড়িটা বিক্রি করার পরে আমি কখনো কোনো দিকে যাই চাকরি পাইতেছি না, কারণ বয়স হালকা, কেউ গাড়ি দিতে চাইতো না। অনেক জায়গায় অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ গাড়ি দেয়নি। আর দ্বিতীয় কথা, কি করতাম, কোথায় নষ্ট গাড়ি আছে, ওই গাড়িটা কাজ কাম কইরা নিজের পকেটের টাকা দিয়ে কাজ কাম কইরা চাকা মাকা লাগাইয়া তারপর চালাইতে হইতো। কারণ যাতে ওই মানুষ গাড়ি দিতেছে না, তাইলে আমার একটা কর্মস্থান টোকাই নিতে হবে না। অনেক অনেক ডিপুতে যাই দেখতাম, কোনো ভাঙা গাড়ি আছে নাকি, কোনো নষ্ট গাড়ি আছে নাকি, কোনো গাড়ি কাজের জন্য আটকে রয়েছে নাকি। যাইয়া একদিন এক গাড়ি পাইলাম, ওই গাড়ির চাকা নাই, 4টা চাকা লাগবে। পকেট থেকে
তখন পকেট থেকে 20,000 টাকা আইনা, বাড়ি থেকে 20,000 টাকা আইনা আমার আম্মারে বইলা, আমার আম্মা আইনা দিছে একজন থেকে, আমি আইনা গাড়িতে চাকা লাগাইলাম। ওই মালিকে বলছে তুমি আস্তে আস্তে কাইটা নিও। ওই গাড়িটা চালাইয়া মোটামুটি আমি স্বাবলম্বী, মানে আমার পরিস্থিতি খুব ভালো হয়ে গেছে, মালিকও ভালো পাইতেছে আমার কাছে, আমিও মালিকের কাছে ভালো পাইতেছি, দুজন মানে খুশি আছে। হঠাৎ মালিক ওইটাও গাড়ি বিক্রি করে দিল, আবার বেকার। রংপুর চট্টগ্রাম থেকে রংপুর কুড়িগ্রাম চলে হইলো এমপি তিস্তা। হ্যাঁ, আমার একজন চাচা চালাইতো, ওনার নাম হয়েছে ফারুক ড্রাইভার। ওনার একদিন আমি বলতেছি, চাচা আমার একটা গাড়িতে চাকরি দেন না আপনাদের ওইখানে। এই বেটা, তুই ছোট ছেলে কি গাড়ি চালাবি? এটা 2012 সালের কথা, 12-13 সাল। এই তুই কি গাড়ি চালাবি, পাগল হয়েছস? একটুখানি ছেলে, এত বড় গাড়ি কিভাবে চালাবি? না না না, কোনো চাকরি হবে না, এখানে চালাইতে তো চালা। আমি তো, চাচা দেখেন, ছোট আর মানুষ বড় না, কর্ম জানলে, কর্ম করতে পারলে, অভিজ্ঞতা থাকলে, মেধা ভালো থাকলে পারবো ইনশাল্লাহ। আগে আল্লাহ আপনাদের দোয়া, মহামুরব্বির দোয়া। বলতেছে আচ্ছা ঠিক আছে, দেখি দেখি বলে আর কিছু জানাইলো না। 3-4 মাস চলে গেল। চাচা একদিন হঠাৎ করে ফোন দিল, আমারও বলতেছে তুই কোথায় আছস? আমি বলি আমি তো অমুক জায়গায় আছি। বল তাইলে তুই তাড়াতাড়ি ফেনী চলে আয়। ওদের মানে আবার ডিপুট হয়েছে ফেনী এমপি তিস্তা, ওরা সেমি কোচ আর কি, চেয়ার কোচ গাড়ি না, সেমি কোচ। সবাই কিন্তু ছোট থেকে বড় দুটো, আমি শুরুতেই বলছি সেমি কোচ গাড়ি। আমি গেলাম ফেনীতে, যাওয়ার পরে মালিক আমার বলতেছে আপনি আগে কি গাড়ি চালাইছেন? আমি আগে 3 গাড়িও চালাইছি, লিলেন গাড়িও চালাইছি, 1 চালাইছি। কজে না, আপনার ব্যানারের নামটা বলেন। আমি তো ব্যানার চালাইছি, আমি লক্ষ্মীপুর থেকে চিটাং। ও এত শর্ট রোডের ড্রাইভার, আপনি এত দূরের গাড়ি চালাইবেন? আমি দেন, ইনশাল্লাহ পারবো, আপনারা ঘাবড়াইন না। তো এই মালিকটা ভালো ছিল। উনি কি করলো, একজন সুপারভাইজারকে, এখানে একটা মজার ঘটনা আছে, মজার ঘটনাটা বলবো আমি। একজন সুপারভাইজারকে আমার সাথে দিল। এই কামাল, আমার ওই যে সুপারভাইজার, উনি খুব অত্যন্ত ভালো মানুষ, উনি এখনো আছে, খুলনা বাড়ি, ওনার নাম হচ্ছে চশমা কামাল, সাইদাবাদের এক নামে চিন্ত সবাই, আমার ওস্তাদ মানুষ। উনি আমার সব শিখাইছে, পরিবহন সেক্টরটা কিভাবে। উনি আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি ওনারে জিজ্ঞেস করতেছি, ভাই আপনি যে আমার নিয়ে যাচ্ছেন, আপনি কি গাড়ি চালান, আপনি গাড়ি কোনটা চালান? কামাল ভাই আর কিছু বলে না, উনি বলে চলো যাইলে দেখবো আমি কি গাড়ি চালাই। আচ্ছা, আমি গাড়ির পাশে গেলাম। যাওয়ার পরে গাড়ি, ওদের তো সেমি কোচ গাড়ি, তো তেমন একটা মানে রং টং ছিল না, একটু পুরান টাইপের ছিল গাড়ি। পুরান হলে কি হবে, 3 গাড়ির তখন একটা মর্ম ছিল, টাইট গাড়ি ছিল। গাড়িটা হচ্ছে কেয়ার গাড়ি, গাড়ির নাম্বার হচ্ছে 1190, কেয়ার গাড়ি। ওই গাড়িটা রং টং ছিল না, আমার মনে না, আরে কি গাড়ি চালাইতে মাইলাম, এই গাড়িতে একবার ধ্বজভঙ্গ। তো এই কামাল ভাই ওয়ারিং এর কাজ করতেছে গাড়ির, তো ওয়ারিং এর কাজটা শেষ হওয়ার পরে আমার বলতেছে স্টার্ট দাও। কাউন্টার থেকে ফোন দিয়েছে গাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ বলে স্টার্ট দিলাম, আল্লাহ খুদারে মাথায়। স্টার্ট দেওয়ার পরে আমার মনের ভিতরে একটু সান্ত্বনা ঢুকছে, কি গাড়িটা খুব ভালো, ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন, মানে ব্রেক ফাংশন এত ভালো গাড়ির। 3 গাড়ি কিন্তু ব্রেক ফাংশন ভালো। আমি কি করলাম, গাড়িটা কাউন্টারে লাগাইলাম, নিয়ে যায়। কিন্তু এত গাড়ি চালাইছি আমি, কিন্তু এরকম গাড়ি আমি দেখিনি 3 গাড়ির ভিতরে, খুবই ভালো গাড়ি ছিল। আমি রংপুর উদ্দেশ্যে রওনা দিলাম, সকাল রাত তখন 8:30। টান দিলাম, আমি বলতেছি আপনি নামবেন না? সুপারভাইজারের বলতেছি, না আমি নামবো না। আমি কেন নামবো? আমি তো আপনার সুপারভাইজার। আমি বলছি, ভাই আপনারা তো সুপারভাইজারের মতন লাগে না, আপনার লাগে ড্রাইভারের মতন। ওই কথা বললেন না, আমি সুপারভাইজার, আপনি চালান গাড়ি। কখনো পরিবহন চালাইনি, বড় গাড়ি চালাইনি, আল্লাহ দিলে এখন চালাইতেছি। তখন আমি যখন ফেনী রেলগেট পার হইলাম, তখন কিন্তু ব্রিজ টিজ হয় নাই, তখন ব্রিজের কাজ কাম ধরে নাই, খুব জ্যাম ছিল, শহরের ভিতর দিয়ে আসা লাগতো। ফেনী ব্রিজটা পার হয়ে রেল লাইনটা পার হয়েছি, পার হওয়ার পরে রাস্তা ক্লিয়ার না। তো এই হেল্পার বলতেছে, ভাই কি গাড়ি চালাইতেছেন আপনারা? সব গাড়ি কেটে যাচ্ছে, কভার ভ্যানও কেটে যাচ্ছে, ট্রাকও কেটে যাচ্ছে। আমি তো ওরে বললাম, আমার নতুন চাকরি ভাই, তুই এখনই খেয়ে ফেলবি, একটু ধৈর্য তো ধর, দেখি পরিস্থিতিটা দেখি গাড়ি। এখন অল্প একটু যাওয়ার পরে, মানে ওই যে পদুয়া, ফেনীর মাঝামাঝি, পদুয়ার মোহাম্মদ আলীর মাঝামাঝি, ও ওই কথা বলার পরে আমার হাত পা কাঁপা শুরু করছে। কাঁপা শুরু করছে কি জন্য? আমি এত বড় গাড়ি চালাই নাই কখনো, আরো যাচ্ছি কোথায়, দেশের এক মাথায়, আমার বাড়ি চট্টগ্রাম। আমি বলতেছি এত দূরের পথ কিভাবে যাব, চিন্তা করতেছি, একটা ভয় ঢুকে গেল না। এখন আমার কাঁপা কাঁপি দেখা
আমার সুপারভাইজার সাহেব কামাল ভাই, উনি বলতেছে এই বেটা তুই কাবাকাবি করতেছিস কেন, চালা গাড়ি, মাইরা দিলে আমি বুঝবো। তখন একটা মনের ভিতর সাহস ঢুকে গেছে। যাক, উনি তো একটা সাহস দিল, সাহস দেওয়ার মতন এখন মানুষ পাই নাই। তো এই যাইতেছি শুনতেছি টাঙ্গাইল পুরো রাস্তা লক, তখন সিঙ্গেল রোড ছিল। তো এই আমার পিছের গাড়ি আবার চট্টগ্রাম থেকে ওই এমপি তিস্তা গাড়ি আরেকটা সাইডে আসতেছে। তো আমরা দুই গাড়ি একসাথে হইয়া ওই যে কালামপুরের ওদিক দিয়ে ভিতর দিয়ে যাবে ওরা। তা ওই যে গাড়ি আসতেছে উনি আমার পরিচিত ড্রাইভার, আমরা সিটি টাউনে মানে শহর অঞ্চলে একসাথে গাড়ি চালাইছি। তো উনি আমার আগে ঢুকছে না, উনি তো অভিজ্ঞতা বেশি থাকবে, আমার তো ততটা থাকবে না। উনি কি করছে, একসাথে হওয়ার পরে বাইপাসের ভিতরে তো সিঙ্গেল রোড, গ্রামের রোড কেমন তো এটা সবাই জানে, গ্রামের রোডে চালাইতেছি গাড়ি। এরে বললাম ভাই আমার একটু নিয়ে যাইন, কে শুনে কার কথা, এ ফাঁকা ফোঁ করে চলে গেল। এখন আমি একা পড়ে গেলাম, আমি তো রাস্তা চিনি না। তা আমার সুপারভাইজার বললাম ভাই আমি তো রাস্তা চিনি না, আমি ও তো চলে গেছে। তুমি না চিনলে কি হয়েছে, আমি তো আছি, তুমি চালাও না, আমি বলতেছি তোমারে, আমি তোমার দিক কোন দিকে যাবা না যাবা এটা আমি জানাইতেছি তো। আচ্ছা গেলাম, যাইতে যাইতে যখন আমি টাঙ্গাইল গেলাম, যাইয়া জামে পড়লাম, আমার বলতেছে একটু ঘুমাই নাও। আমি বলতেছি আমার তো ঘুম আসতেছে না, টেনশনে আমি কখন যাবো রংপুর। বলতেছে রংপুর না তুমি, আমি বলছি ভাই এখান থেকে রংপুর কত দূর হইতে পারে, তখন কিন্তু যমুনা সেতু পারিনি, টাঙ্গাইল শহর থেকে বাইরে মেইন রোডে উঠে সিঙ্গেল রোডে যাই পড়ে আছে। আচ্ছা, গাড়ি টান দিল, টান দেওয়ার পরে ওনার আবার জিজ্ঞেস করলাম এই যে ওস্তাদ আপনার রংপুর যাইতে কতক্ষণ লাগবে, আর সর্বোচ্চ 40 মিনিট। তখন কিন্তু যমুনা সেতু পার হয়েছি, যমুনা সেতু পার হইয়া 40 মিনিট পর আমি সিরাজগঞ্জ হোটেলে ব্রেক দিলাম। তখন রাস্তাটা সিঙ্গেল ছিল তো একটু জ্যামজেট ছিল, তবে কিন্তু এখন কিন্তু যানজট নাই ওই রোডে, চালাইলে চালানো যায়, কিন্তু চালাই না। রং রোড শরীরে ক্যাপচার দেয় না, 8-9 বছর চালাইছি ওই রোডে, চালাইছিলাম বেশি। লাস্টে হোটেলে ঢুকার পরে আমি বলি, ভাই 40 মিনিট বললেন, হোটেলে ঢুকলেন কেন? কোজে না খাওয়া দাওয়া করে নাও এখানে, ওদিকে হোটেল নাই। আচ্ছা খাওয়া দাওয়া করে বের হইলাম হোটেল থেকে, গাড়ি চলতেছে, তখন তো নতুন না, তো তো একটা ইয়া করতে পারি না, গাড়ি চালাইয়া মানে জুত করতে পারিনি। 2-4 ট্রিপ আমার খুব কষ্ট হয়েছে ভাই, বলা যাবে না, খুবই মানে স্টাফের চাপ, যাত্রীদের চাপ, মানে খুব প্যারা দিছে। আর নতুন মানুষ ধরে তো আর পারবো না ওই পুরানের মতন চালাইতে। একটা জিনিস নতুন থেকে যখন একজন মানুষ একটা গাড়িতে আসে, ওই গাড়িটার ভাও বুঝতে হয়। লাস্টে হোটেল থেকে বাইরিয়া বগুড়া গেলাম, বগুড়া যাই হেল্পারে জিজ্ঞেস করতেছি আমি, ভাই রংপুর কতক্ষণ লাগবে? বলতেছে ভাই রংপুর আর আধা ঘন্টা লাগবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আজ জিদ্দি কিছু জিজ্ঞেস করি না। বগুড়া থেকে আমি 4.5 ঘন্টা গাড়ি চালাইছি খালি লালমনিরহাট যাইতে, রংপুর থেকে আরো অনেক ভিতরে। আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, রাগ উঠে গেছে, কিছু বলতেছে না ওনারা। আচ্ছা ওখানে যাই আমার নামাই দিল, বলতেছে তুমি আপনি যাই রেস্ট করেন, আমরা গাড়ি ওইখান থেকে ছাইড়ে আসার টাইমে ওদিকে আবার কাটা সিস্টেম আছে, লালমনিরহাট ড্রাইভার নামে ওইখান থেকে গাড়ি পাটগ্রাম যায়। আচ্ছা যাক, ওই গাড়িটা আমি একটানা নতুন তো 14 টিপ চালাইছি। ওই হেল্পারটা আবার পরের ট্রিপও আমার সাথে গেছে, ঠিক আছে। যাওয়ার পরে বলতেছে ওস্তাদ পরশুদিন দেখলাম চালাইতেছেন জুড়ে জুড়ে, আজকে যে এত পাক হয়ে যাবেন তো কইতে পারি না। আমি যে তা না ভাই, এক জায়গা থেকে এক জায়গায় আসলে ওসনির বেশ কম, যে কোনো একটা কিছু লাগে। রাস্তা চলার কালে মানুষ সবসময় সবকিছু হাতে নিতে পারে না, হাতে আসতে হইলে সময় লাগে। আচ্ছা রংপুর থেকে আসার টাইমে আসলাম, আইসা নাইমা একটানা 14 টিপ চালাইলাম। 14 টিপ চালাইবার মাথায় 15 টিপের মাথায় যাওয়ার টাইমে টাঙ্গাইল গাড়ি ব্রেক নেই, ভ্যান গাড়ি একটা ফট করে উঠে দিল রাস্তার উপরে, আমি ব্রেকের উপরে পাড়া দিলাম, ব্রেক নেই। সুপারভাইজার পাম্প পাশে বসা, আমি বলতেছি ভাই ব্রেক নেই। আর বাড়াও তো, এই গাড়ি এরকম ব্রেক থাকে না। তখন তো আরেক সিট দিছে, আমার কলি যায়, এটা কি বললো, এই গাড়ি এরকম ব্রেক থাকে না মাঝে মধ্যে, মাঝে মধ্যে এগুলো ব্রেক চুরি করে, সমস্যা নেই বাড়ো তো। আমি তো ভাই একবার কমপ্লিট নাই, আমি দাঁড়াই গেলাম পেট্রোলের উপরে। লাস্টে কি করলাম, কৌশল জানা ছিল আমাদের ওস্তাদ আমার বাতাই দিছে, যদি কখনো ব্রেক ফেল হয় গাড়ি যে থাকুক ছোট গিয়ার লাগিয়ে দিবে, শর্ট গিয়ার লাগাইলে গাড়িটা জমবে, আস্তে আস্তে জমে যাবে। আমার গাড়ি ছিল টপের থেকে আমি 4 নাম্বার আনছি ডাইরেক্ট, 4-এর থেকে 3, 3-এর থেকে 2, 2-এর থেকে 1 যাইয়া জমে গেছে গাড়ি। আমার বাম পাশের চাকার ফ্যাক্সেল পাইপ ফেটে গেছে। ফাইটে যাওয়ার পরে আমি বলতেছি আপনি মিয়া আমার তো আজকে খাইতেন, না আমি বুঝতে পারি না ব্যাপারটা। আমি আপনি যে জাম জট গজাইছেন না, জাম গজাবের কারণে জামটা
ব্রেক হয়েছে বেশি, আপনার প্রেসার পড়ছে, ওই জন্য ফ্যাক্সল ফাটে গেছে। আচ্ছা যাক, এক চাক্কা বন্ধ করে গেলাম। মোটামুটি আল্লাহর রহমতে গাড়ির কাজ করার কাজের জন্য আমি কারো থেকে বুদ্ধি নেওয়া লাগে নাই। কারণ কি জন্য লাগে নাই, ছোট থেকে এই লাইনে গাড়ি একটা কিছু খুললে বসে থাকতাম, বা কোনো গিয়ার বক্স খুললে বসে থাকতাম, ইঞ্জিন খুললে বসে থাকতাম, দেখতাম কাজগুলা। দেখতে দেখতে একটা অভিজ্ঞতা জন্মে গেছে, কিন্তু খুলতে পারবো না। দেখে বলে দিতে পারবো কি কাজ আছে, কিভাবে করতে হবে। গাড়ি যদি কখনো কোনো দিকে দাঁড়ায় যায়, ওইটা করে নিয়ে আসতে পারবো। টুকিটাকি কাজ, ওই ভারী কাজ পারবো না। লাস্টে আইলাম, আসার টাইমে গাড়ি তো আমি ওনারা বলছি ব্রেক টেরেক কম, আপনি এক কাজ করেন, ব্রেক কাজ করাইয়া টরাইয়া গাড়ি ঢুকাইতে লইছি। তখন কিন্তু জাম ছিল শহরের ভিতর দিয়ে ফেনি। ওনারা বলতেছে এখান থেকে গাড়ি যাবে না। উনি তো বল ঝাঁকি দিল না, ঝাঁকির সাথে আমি ভয় পাই গেছি। আচ্ছা যাক, ঢুকাইলাম। এই ডিবির থেকে লইয়া পিছনের ডিবি পর্যন্ত ব্রেক মিস হয়ে আমি গাড়ি ট্রাকের সাথে বাজাইয়া দাঁড়া করাইছি। 14টা গ্লাস ভেঙে গেছে। কোম্পানির সাথে সাথে ফোন, সুপারভাইজার স্টাফ দুজন জায়গায় ফাটিয়া, এটা কেউ নাই, আমার একলা লাইগা আমি গাড়ি ধরে পড়ে দিছি। লাস্টে গেলাম ইয়াতে, ফোন দিলাম কোম্পানিতে। ফোন দিয়ে আমি বলতেছি ভাই এই সমস্যা, এরকম এরকম, একটু আসবেন। আমি আসতেছি, গাড়ি কই মারছে। কোম্পানি আবার মোটরসাইকেল নিয়ে চলে আসছে। আইসা আমরা আগে আগে আসি, তুমি আসো পিছে পিছে। গাড়ি কাজ কাম করাই আমি বাড়িতে চলে গেলাম। তারপরের দিন আমি যে আমার যার মারফতে আমি ঢুকছি, ওনারা বললাম আমি কিন্তু আমার চাকরি আছে। ও আপনার চাকরি আছে, সমস্যা নাই, একটু রেস্ট করেন। লাস্টে রেস্ট করতেছি, তার 2 দিন পরে ফোন দিছে আবার গাড়ি নিয়ে যাবেন। চালাইলাম ওইখানে প্রায় 4 বছরের মতন চালাইছি। পাইল চালাইছি হলো 5.5 বছরের মতন। ওইখান থেকে বাইরে আমি কি করলাম, ঢুকলাম হইলো শ্যামলিতে, শ্যামলি এনার 3 মাসের মতন চালাই। হলো ওদের ভালো না, ম্যানেজমেন্ট ভালো না, ওদের কাজ কামের একটু হেসিং আছে, কাজ কাম ভালো না। তো ওইখানে তো আর চালানো যাবে না। আচ্ছা ঢুকলাম কোথায়, শাহিতে, নোয়াখালী টু লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, নোয়াখালী রোডে চলে গাড়ি। ওদেরও একই অবস্থা, কি কাজ কাম করাইতে যায় না। মানে ওদের ওদের ওইখানে যাত্রীর আচরণ ব্যবহার কোনোটাই সুবিধা না। তো অবশেষে আমি হানিফে আসলাম। আইসা আমার খুব কষ্ট হইলো, কিন্তু এখানে চাকরি হইতে ওনারা চাকরি দিতে খুব করে। আমি প্রথমবার আইসা ঢুকলাম হানিফে। ঢুকার পরে আমার বলতেছে যাওয়া হবে না, চলে গেলাম। যাওয়ার পরে আবার আসলাম, আবার পাঠাইছি চিটাং থেকে। এরকম 6বার আসার পরে তারপর যাইয়া চাকরি হয়েছে। হওয়ার পরে চালাইতেছি, এখনো চলতেছে। আল্লাহ দিলে আজকে 5 বছর হয়ে গেছে। তো ভাই এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে একটা মজার ঘটনা শুনতে যেতেছি। আমার একটা মজার ঘটনা আছে কি ভাই, যখন আমি পাইল চালাই তখন আমাদের একজন সিনিয়র পার্সন ড্রাইভার, বন্ধুর মতনই চলতাম। মজার ঘটনা হইলো কি, তখন কাঞ্চন রোড দিয়ে গাড়ি চলতো, মদনপুর দিয়ে ডাইনে দিয়ে ঢুকে গাজীপুর হয়ে বাইরিতাম, ঠিক আছে? কেউ মাইন্ড করবেন না কথাটায়। উনি আমার পাশে বসে আছে বনাটে, গাড়ি চলতেছে 70-80 অতটা টানার জায়গা নেই, সিঙ্গেল রোড। ওইখানে একটা ময়লার সবাই এনে, মানে ওইখানে ময়লা ফেলায় আর কি, গোড়া গাউসিয়ার কাঞ্চনের মাঝামাঝি, তো ময়লাগুলো ওইখানে ফেলায়। তো একটা মেয়ে যাইতেছে, সুন্দরী বিশাল সেই, মানে বলার মতো না। সে কি করলো, এখান থেকে ওইটা পাট করে গেড়ে গেল, গেড়ে যাইয়া তাকাই আছে ওর দিকে। আমি যাইতেছি ওদিকে, মেয়ে যাইতেছে ওদিকে, ঠিক আছে? ওর দিকে তাকাই আছে পাট করে। ওই অত রাত্রে ওইখানে কিন্তু মেয়ে যাওয়ার কোনো কথা না। এটা একটা বলতেছি, মানুষ হয়তো বিশ্বাস করবে না, মনে করবে বানোয়াট বলতেছি। না, বানোয়াট না, আমি বানোয়াট বলি না, কথা মিথ্যা কথা বলা যায় না। ও এখান থেকে ওইটা ওইখানে যাইয়া ওদিকে তাকাই আছে। তাকাইবার পরে ওই যে মেয়ে দেখছো, ওইটা মেয়ে ছিল না, ওইটা ছিল হইলো পেতনি। ও কি করছে, ঘাড়টা ঘুরাই ওর দিকে তাকাই আছে। ও এখান থেকে কাঁপতে কাঁপতে আইসে বলাটা বলতেছে, টান টান গাড়ি টান। কি হয়েছে বলবি তুমি, এটা ক ভাই, আমার লাইফে আমি যা দেখছি আমার আর দেখা লাগবো না। টান একটু টাইপের ছিল, মানে নাট্য টাইপের ছিল, মানে একটু দুষ্টামি ফাইজলামি বেশি বলতো। ওইখান থেকে ডরে উঠে আইসা চাপড়াইয়া ধরছে আমার, কত বাড়া বাড়া। আমি তো পাগল, গাড়ি চালাইতেই আছি 90-100, আর কি বাড়াবো, বাড়া বাড়া, আমার ধরতে আইতেছে। ওরে বলে ধরতে আইতেছে। আমি ঠান্ডা ঠান্ডা, পানি খাবি, আমার একটা সিগারেট দে।
আচ্ছা লাস্টে ওর একটা সিগারেট দিলাম, দেওয়ার পরে সিগারেট টিকেট খাইয়া পানি টানি খাইয়া আমি বলছি দোয়া কালাম পরে গায়ে ফু মার। ও দোয়া কালাম পরে গা বন্ধ করছে। বন্ধ করার পরে ওর গাড়ি কিন্তু খারাই গেছিল ওই ইয়াতে মির্জাপুর, ওইখানে যাই ওকে নামাইছি। এতে সমস্যা আছে কয়া বেটা, মনের ভিতরে এখনো ভয় রয়ে গেছে। আচ্ছা যাক, এই জিনিসটা ও এখনো আমার দেখলে এখনো ওই কথাটা তুলে এবং কি সবার সামনে বলে ওর ভয়ের কথা। ওরে আমি বলছি, আমি বলি, যাইস না, এটা কিন্তু মানুষ না, ধর ধর বেটা।